সো হ্যালো বন্ধুরা, আজকে আমরা খুব একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে রিজনিং। রিজনিং বিষয় নিয়ে আলোচনা করার প্রারম্ভেই আমাদেরকে কিছু কিছু তথ্যগুলো জানতে হবে, যেটি হচ্ছে কি অ্যালফাবেট সম্পর্কে। টোটাল 26টি অ্যালফাবেট রয়েছে এবং এই 26টি অ্যালফাবেটের পজিশনটা কোন পজিশনে রয়েছে, কোন অবস্থানে রয়েছে, এর সম্পর্কে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করা হবে। এই ভিডিওটি আপনারা দেখলে টোটাল আপনাদের 5টি চ্যাপ্টার থেকে কোনো সমস্যা আর দাঁড়াবে না। যেরকম ধরে নিন, একটি চ্যাপ্টার বর্ণশ্রেণীর চ্যাপ্টারটি, কোডিং ডিকোডিং এর চ্যাপ্টারটি, থার্ড নাম্বার বলতে পারি ব্লাড রিলেশন, দিক নির্ণয় এবং বর্ণমালা সংক্রান্ত সমস্যা। এই সমস্ত সমস্ত চ্যাপ্টারগুলিতে যার সম্পর্কে সব থেকে ভালো যেটা নলেজ রাখতে হবে সেটি হচ্ছে এই অ্যালফাবেট নিয়ে, তার সঙ্গে বাম দিক আর ডান দিক মানে কি বোঝায়। সুতরাং তাহলে চলো আমরা ভিডিওটিকে প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত দেখতে থাকি এবং হয়তো আপনাদের হিসাবে এটি ভিডিওটি প্রচন্ড মজাদায়ক হবে। তো আমরা স্টার্ট করতে চালু করে দিই। তো আমরা প্রথমেই শিখে গেলাম যে না, ইংলিশে টোটাল 26টি লেটার রয়েছে, এই 26টি অ্যালফাবেট রয়েছে। এই 26টি অ্যালফাবেটের সম্পর্কে আমাদের এখানে ডিটেলস তথ্য জানতে হয় না, জানতে হয় যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আমরা ক্রমাগত এ থেকে চালু করে জেড পর্যন্ত লিখে দিয়েছি। এ থেকে চালু করে জেড পর্যন্ত লেখার দরুন আমরা একটা জিনিস পেয়েছি যে না, এ কে অবস্থান হিসেবে ডিনোট করে দিয়েছি। এ মানে 1-এর জায়গায় আছে, বি মানে 2-এর জায়গায় আছে, সি মানে 3-এর জায়গায় আছে, ডি মানে 4-এর জায়গায় আছে। এরকম করে ক্রমে এদেরকে আমরা নাম্বারের অনুসারে যদি কোডিং করি, অর্থাৎ প্রকাশ করলে আমরা 26 পর্যন্ত লেটার পেয়ে থাকবো। তো সুতরাং আমরা বুঝে গেলাম যে না, এ কে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, বি কে 2 দ্বারা প্রকাশ করলাম, এরকম করে আমরা জেড পর্যন্ত 26 পর্যন্ত প্রকাশ করে দিয়েছি। রিজনিং এর সব থেকে যেটি ভয়ানক বিষয়, যে বিষয়টা নিয়ে অনেক সময় আমাদের ভুল হয়ে থাকে, সেই বিষয়টি কি লেফট আর রাইট, অর্থাৎ বাঁ সাইড আর ডান সাইড নিয়ে। এখন এরকম একটি নলেজের সম্পর্কে বলবো, যার পর থেকে আপনি কোনোদিনও লেফট সাইড আর রাইট সাইড নিয়ে কোনোদিনও ভুল করবেন না। দেখি তাহলে আমরা বাম দিক কিভাবে বুঝবো আর ডান দিক কিভাবে বুঝবো। তাহলে সিম্পল কথা, বাম দিক ডান দিক বোঝার আমি দুটি দেখেন তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করে দিয়েছি। যেরকম এই বোর্ডটির ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই যে না, বোর্ডটার এই সাইডটা হচ্ছে বাঁ সাইড এবং ওই সাইডটা হচ্ছে ডান সাইড, তাই কি না? তাহলে যেহেতু এই সাইডটা বাম সাইড, ওই সাইডটা ডান সাইড, তাহলে আমি যখন এরকম দাঁড়াবো, তাহলে এরকম দাঁড়ালে আপনারা একদম সঙ্গে সঙ্গে বলে দিতে পারবেন যে না, আমার এই সাইডটা হচ্ছে বাঁ সাইড এবং এই সাইডটা হচ্ছে ডান সাইড, তাই কি না? তাহলে এটাকে আমরা বইয়ে কিভাবে প্রকাশ করব? যখন কোনো বইয়ে বাম সাইড আর ডান সাইড বের করতে বলবে, বা কোনো একটা জায়গা থেকে আমাদের বাম সাইড আর ডান সাইড প্রকাশ করতে বলবে, তাহলে আপনারা দেখেন, বুঝে নেবেন বাম সাইড কিভাবে প্রকাশ করব। যেরকম ধরে নিন, বাম সাইড বললো, বাম সাইড বলার পূর্বে আমরা ওইখানে গিয়ে কি বসাবো? হাতটাকে বসাবো। এই যে হাতটা, এই হাতটাকে, বাহারটাকে আমাদের কোন হাতটাকে বসাবো? বাহারটাকে এইখানে বসাবো। বাহারটাকে বসার পর যেরকম ধরে নিলাম, আমি এখানে একটা তীর চিহ্ন দিলাম। তীর চিহ্ন দেওয়ার পর আমাকে বললো যে এর বাঁ সাইড কোন দিকে হবে আর ডান সাইড কোন দিকে হবে। তাহলে আমরা যেখানে তীর চিহ্নটা দেওয়া হয়েছে ওখানে আমি হাতটা বসাবো। হাতটা বসার পর হাতের যে এই সাইডটা হবে, তালুটা ডান সাইডকে বোঝাবে এবং তালুর বিপরীত যে সাইডটা আছে, অর্থাৎ কবজার সাইডের যে অংশটা আছে, এটা বাঁ সাইডকে বোঝাবে। তাহলে আমরা যে কোনো তীর চিহ্নতে এখন বাম সাইড এবং ডান সাইডকে বের করে নিতে পারি। দেখি তাহলে এই তীর চিহ্নটার ক্ষেত্রে বাম সাইড কোনটা হবে আর ডান সাইড কোনটা হবে। তাহলে আমাদের তীর চিহ্নের অভিমুখে, মানে তীর চিহ্নের দিকে মুখ করে আমাদেরকে হাতটাকে রাখতে হবে। তাহলে যখন আমরা হাতটাকে এই সাইড করে রাখলে এর নিচের সাইডটা কি দাঁড়াবে? ডান সাইড, এবং উপরের সাইডটা বাঁ সাইড। কারণ প্রারম্ভেই বলে দেওয়া হয়েছে যে না, একটু আগে আমি বলে দিলাম যে না, নিচের সাইডটাকে আমরা ডান সাইড বলবো, তালুর অংশটাকে, এবং কবজার সাইডের অংশটাকে বলবো বাঁ সাইড। তাহলে এখন আপনারা কিন্তু তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারেন হাত দিয়ে। তাহলে বাঁ সাইড আর ডান সাইড আমাদের এখন হাত দিয়ে চেনার ক্ষেত্রে আর কোনো অসুবিধা হওয়ার কথা না। এই কথাগুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ কোথায় দাঁড়াবে? যখন আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখব, তারপরে যখন দেখব একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটি হচ্ছে দিক নির্ণয় চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারগুলো করার সময় কিনা আমাদের বাম সাইড আর ডান সাইডের কথাগুলো প্রচন্ড কাজে লাগবে। সুতরাং আজকে আমি যেটা সম্পর্কে দিচ্ছি, রিজনিং এর বেসিক ধারণা।
তাহলে যেরকম ধরে নিন আপনাকে বললো এম একটি অক্ষর, এদের কিন্তু পজিশনগুলো আমরা আমাদেরকে মনে রাখতে হবে, সুতরাং আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে মনে থাকেই যাবে। ধরে নিই আমাদেরকে বললো যে এম এর ডান দিকের পঞ্চম নাম্বার অক্ষর কোনটা হবে, তাহলে আমরা এম এর জায়গায় হাত রাখবো, হাত রাখার পর যেহেতু ডান দিকের কথা বলেছে আপনারাই বলেন ডান এই দিকে হয় না এই দিকে হয়, তাহলে কবজার সাইডেরটা অবশ্যই বাম সাইড হয়, অর্থাৎ যেহেতু ডান সাইডে বলছে তাহলে তালুর অংশ দিয়ে এই দিকে যেতে হবে। তাহলে এম এর পঞ্চম নাম্বার যদি অক্ষর আমাদেরকে বলতো তাহলে আমরা বলতাম যে 1 2 3 4 5 অর্থাৎ আর নামক অক্ষরটি। ওকে, এবারে বিষয়টা হচ্ছে যে আমি সমস্ত রকমের অ্যালফাবেট গুলোকে কিভাবে মনে রাখবো যে না এ কোন সিচুয়েশন রয়েছে, মানে কোন পদে রয়েছে, মানে কোন জায়গায় রয়েছে, কত নাম্বার সিটিং এ রয়েছে, ইউ কত নাম্বার সিটিং এ রয়েছে, ভি কত নাম্বার জায়গায় রয়েছে, এগুলো কিভাবে মনে রাখবো। তো এগুলো মনে রাখার জন্য এটা মাস্ট বি ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর। তো প্র্যাকটিস ছাড়াও একটা খুব সুন্দর প্রণালী বা সহজ পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, যার মাধ্যমে সকলের আমরা অবস্থানটাকে দ্রুত বলতে পারবো। কি মনে রাখার সব থেকে ভালো উপায় হচ্ছে কি, আমরা 5 5 করে অক্ষরকে ধরে নিই। যেরকম এখানে 5 ছিল ই, 10-এ আছে জে, আর টি অর্থাৎ 20-তে আছে টি, আর 25-এ আছে ওয়াই। তাহলে শর্টকাটে মনে রাখার জন্য ই জো টি। দেখবেন আপনারা এখন যে কোনো জিনিসের, যে কোনো অ্যালফাবেটের, যে কোনো বর্ণমালার আমরা সিচুয়েশনটিকে মানে সিটিংটিকে বের করে নিতে পারবো, অবস্থানটিকে বের করে নিতে পারবো। ই মানে কত বুঝলাম, ই মানে 5 বুঝলাম, জে মানে 10 বুঝলাম, ও মানে 15 বুঝলাম, টি মানে 20 বুঝলাম এবং ওয়াই মানে 25 বুঝলাম। তাহলে আমাদেরকে এই কয়েকটি জিনিসকে যদি মনে রাখে দিই আমাদের আর ভুল হবে না অবস্থান নির্ণয় করতে। আমরা হয়তো বুঝে গেলাম যে না ই 5-এ আছে, জে 10-এ আছে, ও 15-তে আছে, টি 20-তে আছে এবং ওয়াই 25-এ আছে, বুঝলাম তো। এবারে দেখেন আমাদেরকে বললো যে না কোন অক্ষরটি 12 নাম্বার পজিশনে আছে, তাহলে আমরা কি বলবো 12 নাম্বার পজিশনে কে আছে। তাহলে আমরা অতদূর দেখতে যাবো না যে না এ বি সি ডি করে অ্যালফাবেট গুলো পড়তে যাবো। আপনাদের কি অতটা টাইম থাকবে পরীক্ষায়? নিশ্চয়ই অতটা টাইম থাকবে না। সুতরাং তাহলে আমরা কিভাবে বের করবো, দেখবো যে না 12 কার পাশে পড়ে, জে এর পাশে। তাহলে জে এর পাশে যেহেতু 12 পড়ে তাহলে জে এর পর কি হয় 10 10 11 12, এর মানে জে কে এল, অর্থাৎ 12 মানে কাকে বোঝাচ্ছে, এল কে বোঝাচ্ছে। তাহলে আমরা যদি এই কয়েকটা অবস্থানকে জেনে নিই যে না এর বর্ণমালাগুলো কোথায় কোথায় রয়েছে, তাহলে আমরা খুব দ্রুতভাবে বের করে নিতে পারছি। দেখেন আরো যদি আমরা এক্সাম্পল নিই তাহলে কাকে নিতে পারি, নিয়ে নিই আমরা ডাব্লিউ কে। তাহলে ডাব্লিউ দেখলে ডাব্লিউ আমরা কার কার ভেতরে পাবো, টি আর ওয়াই এর ভেতরে। টি এর পরে কি হয়, টি ইউ ভি ডাব্লিউ, টি ইউ ভি ডাব্লিউ, ডাব্লিউ মানে কত হয়ে গেল তাহলে 23। পারছি বুঝতে বিষয়গুলো? হয়তো খুব দ্রুত বের করতে পারবো এই লজিকটির মাধ্যমে বা এই কয়েকটা কোডিং এর মাধ্যমে। আমরা দেখেন তো এটাকে আমরা একদম কোডিং এর আকারে প্রকাশ করে দিয়েছি এখানে, ঠিকই না, একদম সাংকেতিক আকারে প্রকাশ করে দিয়েছি। আরো যাই, এবার ধরে নিন আপনাকে বললো যে 9 নাম্বার অক্ষরটি, অ্যালফাবেটের 9 নাম্বার অক্ষরটি কি হতে পারে। তাহলে 9 নাম্বার অক্ষরটি জে এর সামনে, যে যদি 10 হয় 10-এর সামনে কত হয় 9, এর মানে আই জে কে, ঠিকই না, এর মানে কি হবে আই হবে। দ্রুত বের করতে পারছি তো আমরা? পারছি হয়তো। সেম আমাদেরকে বললো ধরে নিন যে 17 বলেছে, যে 17 নাম্বার অক্ষরটি অবস্থান বের করতে বললো। তাহলে 17 নাম্বার অক্ষরটি কি হবে, তাহলে আমরা দেখব যে না ও 15-তে আছে, ও এর পর কি হয় পি কিউ, এর মানে 17 নাম্বার অক্ষরটা কি হবে কিউ। পারলাম বুঝতে যে না কিভাবে আমরা অবস্থানটাকে খুব দ্রুত বের করতে পারি। তাহলে মনে রাখবো ই জ্যোতি, ই জ্যোতি, ই জ্যোতি, ই মানে 5-এ, জে মানে 10-এ, টি মানে ই জো মানে ই জে ও মানে 15-তে, টি মানে 20-তে এবং ওয়াই মানে 25-তে। শিখে গেলাম। তাহলে আমরা প্রথম থেকে চালু করি শেষ পর্যন্ত এই যে কোডিংটি, এই কোডিংটা শিখে নিলে আমরা যে কারো অবস্থানটা 2 সেকেন্ডের মধ্যে বের করে দিতে পারছি, তাই কি না? পারছি কিনা? পারছি হয়তো অবশ্যই। যেরকম ধরে নিন আপনাকে বললো 21-এ কি হবে, 21 মানে কি 20-এর সামনে টি, টি এর পর কি হয় ইউ, তাহলে ইউ মানে কি 21। ওকে, এবারে আলোচনার বিষয়ে যাচ্ছি নেক্সট ডে। তাহলে অবস্থান নির্ণয় করাটা আমরা শিখে গেলাম যে কিভাবে অবস্থান নির্ণয় করতে হয়।
তাহলে আপনারা কিন্তু এটাকে স্ক্রিনশট করে রেখে দিবেন বা আপনারা খাতায় লিখে লিখে নেবেন, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, এবারে আমরা যাচ্ছি পরের টুকুনি আলোচনায়। দেখি পরের টুকুনিতে কি আলোচনা করা যায়। হ্যাঁ, পরের টুকুনি আলোচনাতে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে বর্ণমালা সংক্রান্ত সমস্যা নামক যে চ্যাপ্টারটি আছে, ওই চ্যাপ্টারটি আপনারা যদি এইটার অবস্থানগুলো বের করে দিতে পারেন বা এটার অবস্থানগুলো খুব দ্রুত বের করতে পারেন, আপনাদের কোনো সমস্যা হবে না। যেরকম ধরে নিন, আমাদেরকে বলল যে বাম দিক থেকে, বাম দিক থেকে বা বললো ধরে নিন যে এফ থেকে ডান দিকে 9 নাম্বার অক্ষরে যাওয়া হলো, তাহলে ওই 9 নাম্বার অক্ষরটা কি হবে? তাহলে এগুলোকে যদি আপনি করেন কি না, যে না এফ মানে হচ্ছে 6 আর 9, তাহলে 6 আর 9 যদি আমরা যোগ করে দিই, যোগ করে দিলে 9 6 কত হয়ে যায়? 15। আচ্ছা, 15 মানে কি শিখলাম? ই জ্যোতি ও, তাই কি না? তাহলে বাম দিক থেকে যখন ডান দিকে যাব, ডান দিকে গেলে ক্রমাগত সংখ্যাগুলো কিন্তু বাড়তে থাকে, তাহলে বাড়তে থাকলে তখন কিভাবে করব আমরা, তাই কি না? তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে অ্যালফাবেটগুলো যেহেতু বাড়তে থাকে বা সংখ্যাগুলো বাড়তে থাকে, তাহলে আমরা যোগ করতে পারি। কি করতে পারি? যোগ করতে পারি। দেখেন তো, যেরকম ছিল কি, আমি বললাম যে জি অক্ষরটি থেকে, ইংরেজি বর্ণমালার জি অক্ষরটি থেকে আরো 12 ঘর ডান দিকে গেলাম, তাহলে জি অক্ষরটি থেকে আরো 12 ঘর যদি ডান দিকে যাই, জি মানে কত হয়? জি মানে ই এর পরে 2 ঘর, এর মানে 7 হয়, দেখি না? তাহলে যেহেতু 7, তাহলে 7-এর সঙ্গে আরো 12 যোগ করে দিই, তাহলে 7 আর 12 যোগ করে দিলে কত হয়ে যাবে? 12 আর 7 19। 19 কার সামনে? 19 কার সামনে? টি এর সামনে। টি এর সামনে 19 মানে কি? এস টি ইউ ভি হয়, তাহলে অ্যাশ, অর্থাৎ অ্যাশ নামক অক্ষরটির কথা বলা হচ্ছে। দেখবেন প্র্যাকটিক্যালি জি ছিল এই লোকেশনে, এরপরে কত নাম্বার অক্ষরের কথা বলছে? 12 নাম্বার। যোগ করা যাক, তাহলে আরো 12, 1 2, তাহলে 7-এ ছিল 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এর মানে এস কে বোঝাচ্ছে। তাহলে 7 আর 12 যোগ করে দিলে আমরা কত পেয়ে যাচ্ছি? 19। আর 19 কাকে বোঝাই দিচ্ছে? এস কে বুঝাই দিচ্ছে। তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝে গেলাম যে না, কিভাবে বাম দিক থেকে ডান দিকে গেলে, বাম দিক থেকে ডান দিকে গেলে কি করতে হচ্ছে? অ্যালফাবেটগুলো ক্রমে ক্রমে বেড়ে যাচ্ছে। অ্যালফাবেটগুলো যেহেতু ক্রমে ক্রমে বেড়ে যাচ্ছে, এর মানে আমরা ওদের অবস্থানগুলোর সংখ্যাগুলোকে নিয়ে যোগ করে দিলেই পেয়ে যাচ্ছে। অর্থাৎ তাহলে শিখে গেলাম, ডান দিক থেকে যখন যাব, বাম দিক থেকে যখন ডান দিকে যাব, ডান দিকে গেলে আমাদেরকে কি করতে হচ্ছে? যোগ করতে হচ্ছে। সেম তাহলে যখন এটাই আবার বলতো এইরকম যে না, যে না জি অক্ষর থেকে আমরা 12 ঘর ডান দিকে যাওয়ার পর 7 ঘর, 7 ঘর যদি বাম দিকে আসি, বাম দিকে আসি, তাহলে বাম দিকে আসলে কি করা যাবে? ঠিক না? তাহলে জি থেকে 12 অক্ষর গেলাম ডান দিকে, আর ডান দিকে যাওয়ার পর বাম দিকে মানে আবার প্রারম্ভের মানে প্রথম দিকে চলে আসবে কিনা? তাহলে আমরা জি মানে কত জানি? 7। 7-এর সঙ্গে কত যোগ করে দিব? 12 যোগ করে দিব। তাহলে 12 আর 7-এ কত হয়? 19, 19। তাহলে 19 থেকে আমরা যদি 7 বাদ দিয়ে দিই, 7 বাদ দিয়ে দিলে কত হয়ে যায়? 7 বাদ দিয়ে দিলে হয়ে যায় কত? 12, তাই কি না? এর মানে 12 নাম্বার ঘরটি কি বোঝাচ্ছে? তো আমরা চলো কেন 7 নিব? এখানে 7 না নিয়ে আমরা ধরে নিলাম যে 9 ছিল। তাহলে 9 হলে কি হবে? 7 যেহেতু জি অক্ষরটি 7-এ পড়ে, তাহলে 7-কে আর এদিকে 12-কে যোগ করে দিব। যোগ করার পর বাম দিকে 9 ঘর যদি যাই, তাহলে 9 যদি বাদ দিই, তাহলে বাদ দিলে কত হবে? অবশ্যই 10 নাম্বার ঘরটি হবে। আর 10 নাম্বার ঘরটি আমরা প্রথমেই শিখে গেছি, ই জ্যোতি, অর্থাৎ ই মানে 5, যে মানে 10, অর্থাৎ কোন অক্ষরটির কথা বলা হচ্ছে? 10 নম্বর অক্ষরটির কথা বলা হচ্ছে। তাহলে আমরা বুঝে নিতে পারছি যে না, ডান দিকে যদি যাই, ডান দিকে গেলে আমাদের প্লাস করে বের করতে হচ্ছে, আর যদি বাদিকে আসি অর্থাৎ বাম দিকে আসি, বাম দিকে আসলে কি করতে হচ্ছে? মাইনাস করে বের করতে হচ্ছে। শিখে নিলাম এটুকু নিয়ম। তাহলে আরেকটা আমরা এক্সাম্পল নিয়ে নিই।
নিয়ে নিলাম কি এন, এন থেকে ডান দিকে 14 ঘর গেলাম, 14 ঘর 10 ঘর বলে দিই, 10 ঘর গেলাম। তাহলে এন থেকে ডান দিকে কত ঘর গেলাম? 10 ঘর গেলাম ডান দিকে, ডান দিকে। আর যাওয়ার পর এবারে বাম দিকে, বাম দিকে আসলাম আমরা 14 ঘর। 14 ঘর আসার পর কোন বর্ণমালাটি পড়বে? তাহলে আমরা বের করি এন মানে কত। আমরা যদি হিসাবে করি তবু হবে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালটা আগে করে নিই, তারপরে হিসাবেও যদি মিলে যায় তাহলে আমাদের প্রমাণটা একদমই ঠিক আছে, তাই কি না? বের করা যাবে। যেরকম ধরে নিন এন ছিল এখানে, ওকে, তাহলে এন এখান থেকে আমরা কত ঘর ডান দিকে যাবো? 10 ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ কোথায় চলে যাব? এক্সে চলে যাব। চলে গেলাম। আর চলে যাওয়ার পর আবার বাম দিকে বলছে। বাম দিক মানে কি? আমরা তো ডান দিক মানে বুঝে গেছি এই সাইডটা, তাহলে বাম দিক মানে এখানকার হাতটার কবজার সাইডটা, তাই কিনা? তাহলে কত ঘর বাম দিকে আসতে বলছে? 14 ঘর। তাহলে এক্স থেকে 14 ঘর বাম দিকে আসলে গুনতি করা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ কাকে বোঝা যাচ্ছে? জে কে। তাহলে অক্ষরটি কি হবে? জে। তাহলে দেখেন এটাকে এতটুকুনি আমরা এখানে বারবার কি বসায় লিখতে যাবো? লেখাটা কি ঠিক হবে না। তাহলে আমরা এটাকে শর্টকাটে বলতে পারি কিনা? এন এর লোকেশন কত? এন এর লোকেশন হচ্ছে 14তে। ডান দিকে গেছি কত ঘর? 10 ঘর। ডান দিকে গেলে প্লাস করে দিব। এবারে বাম দিকে কত ঘর আসছি? 14 ঘর। তাহলে 14 ঘর মাইনাস করে দিব। তো দেখেন তো 14 ঘর প্লাস 14 ঘর মাইনাস মানে কি? চলে আসে 10 ঘর। এটা কোন দিক থেকে আমরা বুঝতে পারছি? বাম দিক থেকে 14 ঘর। পারলাম বুঝতে? তাহলে বাম দিক থেকে 14 ঘর বলতে, সরি, বাম দিক থেকে 10 ঘর। তাহলে বাম দিক থেকে 10 ঘর মানে যদি আমরা গণনা করি এ থেকে যে মানে হয়ে যাচ্ছে 10 ঘর। তাহলে আমরা প্র্যাকটিক্যালিও বুঝে নিলাম এবং এটাকে সংখ্যার মাধ্যমেও বুঝে নেওয়া হয়েছে। এবারে যেটা জিনিসকে আমাদেরকে গভীরভাবে জানতে হবে সেটার সম্পর্কে আলোচনা করে দিই। কিটার সম্পর্কে গভীরভাবে জানতে হবে। দেখেন কিটার সম্পর্কে গভীরভাবে জানতে হবে। যেরকম ধরে নিলাম বাম দিক থেকে যে ঘরটি, বাম দিক থেকে যে বর্ণমালাটা আছে এটা 10 নাম্বার ঘরে আছে, অর্থাৎ 10 নাম্বারে আছে। যে অক্ষরটি বাম দিক থেকে কত নাম্বার ঘরে আছে? 10 নাম্বার ঘরে আছে। তাহলে এটা যদি বাম দিক থেকে 10 নাম্বার ঘরে থাকে তাহলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে এটা ডান দিক থেকে কত নাম্বার ঘরে আছে। দেখেন তো 1 2 3 4 করে এরকম করে কত কত ঘরে আছে? যেটা 10 নাম্বার ঘরে আছে। সেম তাহলে আমরা ডান দিক থেকে যদি একে গুনতি করি তাহলে কত হবে? গুনতি করা যাক। দেখেন এদিক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে এটা পেলাম বাম দিক থেকে 10 ঘরে, বাম দিক থেকে 10 ঘরে। কিন্তু যখন ডান দিক থেকে নিচ্ছি এরই অবস্থানটা কত হয়ে যাচ্ছে? যে এরই অবস্থানটা ডান দিক বরাবর কত হয়ে যাচ্ছে? ডান দিক বরাবর আমাদের হয়ে যাচ্ছে কত? 17। এবারে প্রশ্নটা হচ্ছে যে স্যার তাহলে তো আমাদের লেটার ছিল 26টা, লেটার কটা ছিল? 26টা। তাহলে এদিক থেকে 10 ঘর থাকা যাওয়া মানে এদিক থেকে 16 ঘর আসা মানে তাই হতো। কিন্তু না, আমাদের একটা ধারণা ভুল পড়ে যাচ্ছে। যখন আমরা বাম দিক থেকে যে অক্ষরটিতে গেছি তখন কিন্তু যে একবার কাউন্ট হয়ে গেছে, হয়ে গেছে কিনা? একবার কাউন্ট হয়ে গেছে। সেম ভাবে আবার যখন ডান দিক থেকে বাম দিকে আসি তখন ফের একবার জেকে কাউন্ট করা হয়েছে। সুতরাং তাহলে এই যেটা কবার পড়ে যাচ্ছে? যখন দুই দিক থেকে গুনতি করব দুইবার পড়ে যাচ্ছে। সুতরাং 10 আর 17 27 হয়ে যাবে। কত হয়ে যাবে? 27 হয়ে যাবে। অর্থাৎ তাহলে যে কোনো অ্যালফাবেটের ক্ষেত্রে যদি আমরা বাম দিক থেকে অবস্থান বের করে নিতে পারি তাহলে ডান দিক থেকে অবস্থান বের করা চুটকির কাজ হয়ে যায়। মানে চুটকি মানে বুঝতে পারছেন তো? খুব দ্রুত করে নিতে পারবো। কত থেকে বিয়োগ করে দিব? 27 থেকে বিয়োগ করে দিব, তাহলেই ডান দিক থেকে অবস্থানটা পেয়ে যাবো কোনো বর্ণমালা। দেখেন কিরকম বাম দিক থেকে ডান দিকের অবস্থানটা, বর্ণমালার অবস্থানটা বের করে নিতে পারছি। এই যে দেখেন, যেরকম ধরে নিল বললো আমাকে যে ও এর অবস্থানটা, বলে দিল আমাকে, একদম বলে দিয়েছে যে ও এর অবস্থানটা বাম দিক থেকে, কোন দিক থেকে বললো? বাম দিক থেকে 15তে আছে, 15তে আছে। ওকে, কততে আছে?
15তে আছে, তাহলে এটি ডান দিক থেকে কত নম্বরে অবস্থান করবে? তাহলে সিম্পল কথা, আমরা কি বুঝে নিয়েছি যে ওটি বাম দিক থেকে গণনা করা হবে, ডান দিক থেকে গণনা করা হবে, অর্থাৎ ওকে দুবার গণনা করা হচ্ছে কিনা? সুতরাং তাহলে টোটাল আমরা কত পেয়ে যাচ্ছি? 27। অর্থাৎ 27 থেকে যদি আমরা 15কে বাদ দিয়ে দিই তাহলেই আমরা ডান দিক থেকে অবস্থানটি পেয়ে যাব। তাহলে এর ডান দিক থেকে অবস্থানটা পেয়ে যাব। ডান দিক থেকে অবস্থান তাহলে কত হবে? 17 থেকে 27 থেকে যদি 15 বাদ দিই 12। দেখা যাক বা গণনা করা যাক যে 12 হয় কিনা। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ বাম দিক থেকে যে 15 নাম্বার ছিল ডান দিক থেকে কত নম্বরে পড়ে গেল? 12 নম্বরে পড়ে গেল। আশা করি আমরা হয়তো বুঝে নিতে পারছি। এবারে যদি আরেকটি বোঝার সুবিধার্থের জন্য আরেকবার বলে দিই তাহলে আরো আমাদের ক্লিয়ার হবে, তাই কি না? তাহলে আমি ওই ক্লিয়ারেন্সের জন্য আরেকবার বলে দিচ্ছি বিষয়টাকে। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ধ্যান দিয়ে বুঝতে হবে। যেরকম ধরে নিন আমাকে বললো যে কিউ যে অক্ষরটি আছে, কিউ অক্ষরটি কত নাম্বার পজিশনে আছে? 17 নাম্বার পজিশনে আছে, কিন্তু কোন দিক থেকে, কোন অনুসারে? বাম দিক অনুসারে যখন ডান দিকে যাব তখন কত নম্বরে আছে? 17 নম্বরে। তাহলে বাম দিক অনুসারে, ওকে। তাহলে এটাকে যদি আমরা ডান দিক অনুসারে অবস্থানটা বের করতে চাই, কোন দিক অনুসারে? ডান দিক অনুসারে। ডান দিক অনুসারে যদি বের করতে চাই তাহলে সিম্পল কথা, এরকম বের করা যায়, কোনোই ব্যাপার না। আপনি বলছেন স্যার এদিক থেকে 17 নাম্বারে, ওদিক থেকে আবার যোগ করলে এই দুটার অবস্থানটা এই দুবার চলে আসবে। দুবার চলে আসলে অবশ্যই তাহলে আমরা এখানে 27 পাবো। কোনো বর্ণমালাকে দুবার নিলে 26টা অক্ষর আছে, আর একবার বাড়তি পেয়ে যাবো, তাহলে 27 পাবো। তাহলে 27 থেকে 17 বাদ দিয়ে দিব, কত পেয়ে যাবো? তাহলে 10 পেয়ে যাবো। অর্থাৎ ডান দিক থেকে আসলে কিউ নামক যে ঘরটি আছে, অর্থাৎ কিউ নামক যে অক্ষরটি আছে এটিকে 10 নম্বর ঘরে পাবো। দেখবেন 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ কিউ নামক ঘরটি 10 নম্বরে পেয়ে গেলাম। এবারে এসো আমাদের যেটি নেক্সট বিষয় নিয়ে আলোচনা করতে হবে, যেটি রিজনিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কাজে লেগে থাকে, সেটির সম্পর্কে। তাহলে আশা করি আপনারা ইজতি থেকে অবস্থানটাকে বের করে নিতে পারবেন, আর হাতের তালু দেখে এবং কবজার সাইড দেখে আপনারা বের করে নিতে পারবেন ডান আর বাম সাইডটা, তাই কি না? এবং যোগ বিয়োগ কোন সময় অ্যালফাবেটের ক্ষেত্রে করতে হয় সেটাও বুঝে গেলাম। এবারে আমরা যেটা সম্পর্কে বুঝবো সেটা হচ্ছে বিপরীত লেটারকে নিয়ে, অর্থাৎ বিপরীত বর্ণমালাকে নিয়ে, যে এর অপোজিট সাইডে কে বসে, বি এর অপোজিট সাইডে কে বসে। তাহলে এবারে বসানোটা নিয়ে দেখি। লিখলাম এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, দেখি না? তারপরে এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এবং এদের অবস্থানগুলো যদি লেখা যায় তাহলে এটা অবশ্যই 1-এ আছে, 2-এ আছে, 3-এ আছে, 4-এ আছে, 5-এ আছে, 6-এ, 7-এ, 8-এ, 9-এ, 10-এ, 11-তে, 12-তে, 13-তে, 14, 16, 17, 25 এবং 26। আমরা ক্রমে ক্রমে সবারই কিন্তু অবস্থানগুলো লিখে নিয়েছি, ওকে। এবারে আমাদের সবথেকে মুখ্য বিষয় যে না কিভাবে আমরা মনে রাখবো, যে এরকম ধরে নিন যে এর উল্টো জেড, এটাকে খুব দ্রুত মনে রাখা যায়, এবং এম এর উল্টো এন খুব দ্রুত মনে রাখা যাবে, কিন্তু বি এর উল্টোটাও হালকা পাতলা বলেই দেওয়া যায়, কিন্তু মিডলের যতগুলো আছে এদেরগুলোকে কিভাবে শর্টকাটে মনে রাখবো? তাহলে শর্টকাটে মনে রাখার জন্য আমাদের একটা খুব বুদ্ধি বা উপায় রয়েছে, সেটা আমরা করে নিতে পারি। যেরকম ধরে নিন, দেখেন তো এখানে 1 আর 26 আছে না অবস্থানে? এই প্রথম ঘরটাতে 1 আর 26 আছে কিনা? যে এর অপোজিট জেড বা জেড এর অপোজিটে এ আছে, তাহলে এর যদি অবস্থানটা বের করতে চাই তাহলে 26 আর 1 যোগ করেন তো কত হয়ে যায়? 27। আরে বাবা, এ তো ভালো একটা জিনিস। তাহলে দেখা যাক তো অন্য কোনো লেটার নেই। যেরকম ধরে নিন এই 9 আছে এখানে আয়ে, আর আরে আছে 18, 9 আর 18 27। এই কি ব্যাপার, সেই মজা তো। যেরকম জি আর টি আছে, জিটি, তাহলে
জিটি যদি বলে জি আর টি এর যোগ করলে কত হয়ে যাচ্ছে 27, এরকম আপনারা প্রত্যেকটাকে যোগ করে দেখেন তো প্রত্যেকটাই কত হয়ে যায়, অবশ্যই 27 হয়ে যায়। যেহেতু প্রত্যেকটা অ্যালফাবেটের উল্টো অ্যালফাবেটগুলো যদি যোগ করি, যোগ করলে 27 হয়ে যায়, তাহলে আমাদের একটা যদি জানা থাকে অপরটা বের করতে আর মুশকিল হয় না। কিন্তু তবুও আমাদেরকে এটিকে আর একটা শর্টকাট নিয়ম আছে, ওই শর্টকাট নিয়মের মাধ্যমে আমরা যদি করি আরো বেশি ভালো হয়। তাহলে এটি একটি কিন্তু আমি উপায় বলে দিলাম। যেরকম ধরে নিন যে না, আমাকে বলল যে সি এর উল্টো অক্ষরটি কি হবে, তাহলে সি এর অবস্থান কত হয় 3-এ, তাহলে সি এর অবস্থান যদি 3-এ হয়, তাহলে আমরা জানি যে এর উল্টো অক্ষরটা এর সঙ্গে যোগফল করলে 27 হবে, তাহলে অবশ্যই ওটা যত হবে সেটা হচ্ছে 24। তাহলে 24-এ কি আছে, 24-এ আছে এক্স, অর্থাৎ সি এর উল্টো অ্যালফাবেটটি কি এক্স, তাই কি না? তাহলে আমরা উল্টো অ্যালফাবেটকে নিয়ে শিখে গেলাম ঠিকই, কিন্তু এটাতেও হালকা হলেও আমাদের একটু দ্রুততা কম থাকছে, সুতরাং আমরা আরেকটু স্পিড বাড়ানোর জন্য এটা কি শর্টকাটে মনে রেখে দিব, তাই কি না? তাহলে শর্টকাটে কিভাবে মনে রাখা যায়, তাহলে আমরা বুঝে নিলাম কিন্তু যে না, বিপরীত অ্যালফাবেটগুলোর প্রত্যেকটারই যোগফলটা 27 করে হবে। তাহলে একটা অ্যালফাবেটের উল্টা যদি বের করতে চাই, তাহলে ওইটা থেকে 27 বিয়োগ করলে ওর উল্টো আমরা অ্যালফাবেটটিকে পেয়ে নিব, অর্থাৎ বর্ণমালাটিকে পেয়ে নিব। ক্লিয়ার? এবারে আমরা শর্টকাটই মনে রাখে দিব এই সম্পূর্ণ বিষয়টাকে। যেরকম যেরকম এর উল্টো কি আছে, জেড, এর উল্টো জেড, এদের যোগ করেন 87 হচ্ছে। তাহলে কি মনে রাখবো এটাতে, আজ। আচ্ছা, তারপরে কি বি এর উল্টো ওয়াই, শর্টকাটে কিভাবে মনে রাখবো, শর্টকাটে মনে রাখার জন্য বাই, বি এর উল্টো ওয়াই বা ওয়াই এর উল্টো বি। আর কি মনে রাখা যাবে, সি এর উল্টো কিভাবে মনে রাখবো, সি এর উল্টো মনে রাখার জন্য এক্স, কিভাবে মনে রাখবো, এটার একটা ছোট্ট প্রবাদ বা ছোট্ট একটা কথা নিলেই আমাদের হয়ে যায়। সি এক্স মানে আমরা মনে রাখবো কর্ডেক্স, কর্ডেক্সের যে সিরাপটি ছিল আমাদের ভারতে বর্তমানে ব্যান করা হয়েছে, এটাকে নেশা হিসাবে ব্যবহার করা হচ্ছিল। তো যাই হোক, ওই একটা ওষুধ বা সিরাপ, কাশির সিরাপ, যেটা এখন নামটা কি কর্ডেক্স, কর্ডেক্সের প্রথমে সি আছে আর লাস্টে এক্স আছে, এখান থেকে মনে রাখতে পারি কিনা, পারি। সেম ভাবে ডি এর ক্ষেত্রে ডি এর উল্টো কি হবে, ডি এর উল্টো ডাব্লিউ, অর্থাৎ মনে রাখার জন্য একটা মনে রাখার জন্য কিছু মাথাতে হিট করাতে হবে কিনা, হিট করার জন্য দুধওয়ালা, দুধওয়ালা। সেম, তাহলে ই এর ক্ষেত্রে মনে রাখবো, ই এর ক্ষেত্রে মনে রাখবো ই এর উল্টো ভি, ই এর উল্টো ভি। ই এর উল্টো ভিটাকে মনে রাখার জন্য সব থেকে ভালো একটা নিয়ম আছে, এটাকে আমি বলছি মানে 2 মিনিট বলে দিচ্ছি। ই এর উল্টো ভি কে মনে রাখার জন্য যে এরকম দেখেন, এল ও ভি ই, ভি এর উল্টো ই হয় বা ই এর উল্টো ভি হয়, তাহলে লাভ কথাটি আমরা হয়তো জীবনে অনেকবারই শুনেছি, সুতরাং এখান থেকে কিন্তু আমাদের দুটা অ্যালফাবেট হয়ে যায়, একটি হচ্ছে ভি এর উল্টো ই এবং ই এর উল্টো ভি। তাহলে এখান থেকে মনে রাখবো লাভ। এফ এর উল্টো, এফ এর উল্টো হয় ইউ, ইউর ফোর। আচ্ছা, ইউটাকে কিভাবে মনে রাখবো, এফ ইউ, এফ ইউর উল্টা কি হয়, ফালতু, ফালতু। দেখেন এফ এর উল্টো ইউ এবং ইউর উল্টো এফ, তাই কি না? আমরা বুঝতে পারছি হয়তো, দেখি না, ই এফ জি, জি এর উল্টো কি হয়, টি, জি এর উল্টো টি কিভাবে মনে রাখবো, গ্র্যান্ড ট্যাঙ্ক, জি টি, গ্র্যান্ড ট্যাঙ্ক, গ্র্যান্ড ট্যাঙ্ক, তাই কি না? জি ফোর, জি এর উল্টো টি, টি এর উল্টো জি, মানে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তো আমরা ভালো রকমই নামটা শুনেছি, হ্যাঁ, শেষাশুরির নির্মিত রাস্তা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। জিটি, জি এইচ, এইচ এর মনে রাখার উপায়, এইচ এস হায়ার সেকেন্ডারি, এইচ এস মানে কি, হায়ার সেকেন্ডারি, মনে রাখতে পারবো তো এটা, তাই কি না? কিছুই তো না। এ এর উল্টো জেড, আজ, বি এর উল্টো ওয়াই, বাই, আজ, বাই, কর্ডেক্স, দুধওয়ালা, ই ফোর ইলেকট্রিক ভেহিকল বা লাভ, এফ ফোর ফালতু, এফ আর ইউ, জিটি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, জি এর উল্টো টি, টি এর উল্টো জি। আচ্ছা, আর এইচ এস হায়ার সেকেন্ডারি, আই, আই এর উল্টো কি হবে, আই এর উল্টো আর, মনে রাখার উপায়ের জন্য আর টি আই, আমরা জানি আর টি আই রাইট টু ইনফরমেশন, আর এর উল্টো, আর এর উল্টো
আই বা আই এর উল্টো আর, তাই কি না? জে, জে এর উল্টো কিউ। আমরা বাংলা ভাষায় খুবই একটা ভালো জিনিস জানি, যে কিউ, যে কিউ, তাই কি না? তাহলে ই এর উল্টো ভি এবং এফ এর উল্টো ইউ, এগুলো তো আমাদের খুব দ্রুত মনে থাকবে, এবং দ্রুত মনে রাখার একটা টেকনিক আমি বলে দিচ্ছি, তাই কি না? আমরা কিন্তু দ্রুত মনে রাখি যাতে। কে, কে এর উল্টো পি, আমরা জানি কেপি, কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ, কেপি কলকাতা পুলিশ। মনে রাখতে পারবো না কেপিটা? খুবই তো সহজ, কলকাতা পুলিশ, তাই কি না? একদমই সহজ জিনিস, মানে মনে রাখার জন্য। এগুলো কিন্তু আমি বলছি মনে রাখার জন্য, যে এইরকমই করতে হবে এটা না। আপনাদের যদি এদের থেকে ভালো সুন্দর কিছু তৈরি করতে পারেন, আপনি আপনার মতো মনে রাখতে পারেন। কি হয় আমাদের করার সময় কি না, যেরকম কোডিং টিকোডিং করবো ওই সময় কিনা বিশাল সুবিধা দেখা দেয় এইগুলো করতে, এই জিনিসগুলো, উল্টো অ্যালফাবেট গুলো। তারপরে কি এল, এল এর উল্টো কি? আমরা প্রারম্ভেই বুঝে গেছি, এল এর উল্টো ভি এর উল্টো ই, ই এর উল্টো ভি, এল এর উল্টো ও, ও এর উল্টো এল। তাহলে এল এর উল্টো কি? ও। তাহলে এখান থেকে দেখেন তো, এল ও, এল এর উল্টো ও, ও এর উল্টো এল, ভি এর উল্টো ই, ই এর উল্টো ভি। এর মানে লাভ করতে গেলে আপনার জীবনটাকে উলট পালট করে দেয়, এটা উলট পালট সিরিজ বলা হয়। তাহলে খুব সুন্দর একটা বিষয়, যে আমরা ওখান থেকে বুঝে নিলাম। তো শর্টকাটে এটাকে মনে রাখবো, এল ও ভিই। এম, এম এর উল্টা, এম এর উল্টা হচ্ছে এন। কিভাবে মনে রাখবো? ম্যান, আমি বড় হাতে দিয়েছি, ম্যান। এম এর উল্টো এন, এন এর উল্টো এম। তাহলে আমরা উল্টোগুলো তৈরি করতে, উল্টোগুলো তৈরি করতে আমাদের হয়তো কোনো সমস্যা দাঁড়াবে না। কোনো সমস্যা দাঁড়াবে কি? অবশ্যই কোনো সমস্যা দাঁড়ার কথা না। তাহলে এর, এর এর উল্টো কি? জেড, আজ, এর উল্টো জেড আজ। বি, বি এর বাই, বিফোর, বি, বি এর উল্টো ওয়াই বাই। তাহলে সি এর কড এক্স, সি এর মনে রাখবো উল্টোটা কড এক্স, সি আর এক্স, কড এক্স সি এক্স। ডি দুধওয়ালা, ডি ডাব্লিউ, দুধওয়ালা ডি ডাব্লিউ। আচ্ছা, তারপরে ই, ই এর, ই এর ক্ষেত্রে লাভ, ইভি, ই এর উল্টো ভি। আচ্ছা, এফ এর ক্ষেত্রে ফালতু, এফ ইউ। জি এর ক্ষেত্রে গ্র্যান্ড ট্যাঙ্ক, এইচ এর ক্ষেত্রে এইচ এস, আই এর ক্ষেত্রে আই আর, আরটিআই। জে এর ক্ষেত্রে জে কিউ, কে এর ক্ষেত্রে কলকাতা পুলিশ, এল এর ক্ষেত্রে লাভ, এল ও, এম এর ক্ষেত্রে এম এন। আচ্ছা, তাহলে আমরা উল্টো লেটারগুলোর সম্পর্কে বুঝে নিলাম। তাহলে উল্টো লেটারগুলোর সম্পর্কে আমরা কিন্তু তিনটা জিনিসকে বুঝে নিলাম, যে বাম দিক থেকে অ্যালফাবেট বর্ণমালার ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে গেলে কিরূপ পরিবর্তন হয়, এবং ডান দিক থেকে বাম দিকে আসলে কিরূপ পরিবর্তন হয়। এবং যদি বাম দিক আর ডান দিক নির্ণয় করতে বলে, বাম দিক ডান দিকও নির্ণয় করতে শিখে গেলাম। আর একটা শিখলাম কি, যে উল্টো অ্যালফাবেট গুলো কি কি আছে, ই এর ক্ষেত্রে ভি, এফ এর ক্ষেত্রে ইউ, এগুলো উল্টো অ্যালফাবেট গুলো সম্পর্কেও শিখে গেলাম। তাহলে আমাদের এইগুলো সবগুলো জিনিস দেখার পর আমরা যে যে জিনিসগুলো খুবই সহজে করতে পারবো, সেটা হচ্ছে বর্ণমালা শ্রেণী। এটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম এবং আরেকবার বলছি, যে বর্ণমালা শ্রেণী, এবং তারপরে পারবো যেটা কোডিং ডিকোডিং, বর্ণমালা সংক্রান্ত সমস্যা, তারপরে ব্লাড রিলেশনের ক্ষেত্রে তীর চিহ্ন দেওয়ার বিষয়টা, তারপরে দিক নির্ণয়ের বিষয়টা। এই সমস্ত বিষয়গুলোকে আমরা খুব সহজে বুঝতে পারবো এই কিছু জিনিসের মাধ্যমে। সুতরাং আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন।